নমস্কার, আমি ডক্টর মৃণাল ব্যানার্জি। আজ এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যেটি আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে প্রাপ্তবয়স্ক মানুষদের প্রতি 5 জনের মধ্যে একজন এই সমস্যায় আক্রান্ত। সমস্যাটি হলো আর্থারাইটিস বা বাতের ব্যথা। এর মূল কারণ হচ্ছে অস্থিসন্ধিতে প্রদাহ বা ইনফ্লামেশন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আর্থারাইটিসের লক্ষণ কি, এর পেছনে কারণ, কত রকমের আর্থারাইটিস আছে এবং হোমিওপ্যাথিতে এই আর্থারাইটিসের প্রতিকার। পুরো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ অবধি দেখবেন, তাহলে আপনাদের এই সমস্যা সম্বন্ধে একটা সম্যক ধারণা তৈরি হবে। প্রথমেই আসি এর কারণ নিয়ে। এর অনেকগুলি কারণ থাকতে পারে। প্রধানত যে কারণগুলি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয় এবং অস্থিসন্ধিতে যে কার্টিলেজ থাকে সেই কার্টিলেজ ক্ষয়ে যাওয়া, ফলে জয়েন্ট স্পেসটা অনেকটা কমে আসে এবং কুশিং এফেক্টটা যেহেতু চলে যায়, হাড়ে হাড়ে ঘর্ষণজনিত একটা ব্যথা এক্ষেত্রে খুবই আমরা প্রমিনেন্ট হিসেবে দেখতে পাই। এছাড়া জয়েন্টের পুরনো আঘাত বা ট্রমা অনেক ক্ষেত্রে এই আর্থারাইটিসের কারণ হিসেবে আমরা জানতে পারি। এরপরে যে ইম্পর্টেন্ট কারণ নিয়ে আমরা আলোকপাত করতে চলেছি সেটা হচ্ছে শরীরের অতিরিক্ত ওজন কিন্তু এই বাতের ব্যথাকে খুব বেশি প্রভাবিত করে। যদি কারোর BMI 30-র ওপরে থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এই জয়েন্ট স্পেসগুলোর উপরে যেহেতু অনেকটা চাপ পড়ে, এক্ষেত্রে অস্টিওআর্থারাইটিসটা কিন্তু খুব অল্প বয়সেই আমরা পেশেন্টের মধ্যে পরিলক্ষিত করি। এছাড়া জেনেটিক ফ্যাক্টরও আমরা দেখে থাকি। অনেক পেশেন্টই বলে যে হ্যাঁ, তার নিয়ার ব্লাড রিলেশনেও কিন্তু একই সমস্যা আছে। যদি আপনার সিনিয়র কেউ এই রোগে আক্রান্ত হয়ে থাকেন আপনার ফ্যামিলিতে, সেক্ষেত্রে কিন্তু আপনারও এই বিষয়টা নিয়ে অল্প বয়সে কষাস হওয়া প্রয়োজন এবং যদি এই জাতীয় সমস্যা শুরু হয় তাহলে তৎক্ষণাৎ এর চিকিৎসা সঠিকভাবে শুরু করাটা খুবই ইম্পর্টেন্ট। বেশ কিছু ক্ষেত্রে ভাইরাস ব্যাকটেরিয়ার ইনফেকশনের পরেও কিন্তু আমরা এই জাতীয় বাতের ব্যথা কিন্তু আমরা পরিলক্ষিত করি। গাউট বলে আরেক রকমের সমস্যা আমরা দেখে থাকি, কিন্তু বডিতে ইউরিক অ্যাসিডের মাত্রাটা যদি অনেকটা বেড়ে যায় পিউরিন মেটাবলিজম প্রবলেমের জন্য, সেক্ষেত্রে কিন্তু এই স্মল জয়েন্টে এই যে ইউরিক অ্যাসিড ডিপোজিশনের জন্য কিন্তু গাউট বা গিটে বাতের সমস্যা হয়ে থাকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটাকে আমরা রিউমাটয়েড আর্থারাইটিস বলে থাকি, এক্ষেত্রে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম এই জয়েন্ট স্পেস গুলোকে অ্যাটাক করে। সেক্ষেত্রে একটা আর্থারাইটিসের সমস্যা দেখা যায়, এটি কিন্তু খুব ভয়াবহ। অনেক ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি বনি ডিফর্মিটি হয়ে যায়। এরপরে আসা যাক অস্টিওআর্থারাইটিস বা রিউমাটয়েড আর্থারাইটিস বা গাউট, যাই বলুন না কেন, যে সমস্যাটাই আপনার হোক না কেন, কি কি লক্ষণ নিয়ে মেনলি পেশেন্টরা আমাদের কাছে আসে। সবার প্রথমে যেটা দেখা যায় যে মুভমেন্ট রেস্ট্রিকশন। সকালে ঘুম থেকে ওঠার পর বা অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে ওঠার সময় দেখবেন এই জাতীয় সমস্যাটা আপনার বেশি হচ্ছে, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং জয়েন্টের চারপাশে একটা লাল ভাব বা গরম একটা উষ্ণতা, এটা কিন্তু একটা ইনফ্লামেটরি সিচুয়েশনকে ইন্ডিকেট করে, যেটা আর্থারাইটিসের একদম প্রিলিমিনারি স্টেজ। এরপরে আসা যাক আরেকটা গুরুত্বপূর্ণ আঙ্গিক নিয়ে, সেটা হচ্ছে কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনি কনফার্ম হবেন যে আপনার কি অ্যাকচুয়ালি আর্থারাইটিস হয়েছে বা আর্থারাইটিস হলে এটা কোন ধরনের আর্থারাইটিস। মেনলি আমরা যেটা আর্থারাইটিস দেখে থাকি যেমন রিউমাটয়েড আর্থারাইটিস, এক্ষেত্রে কিন্তু বেশ কিছু ব্লাড টেস্ট খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, যদি আপনার বডিতে ইএসআর এর মাত্রাটা দেখা যাচ্ছে অনেকটা বেড়ে গেছে এবং আপনার যদি আরও ফ্যাক্টর পজিটিভ হয়, রিউমাটয়েড ফ্যাক্টর যদি আপনার এক্ষেত্রে পজিটিভ আসে, হ্যাঁ, যদি আপনার সিআরপিটা অনেকটা বেশি থাকে, অ্যান্টি-সিসিপি বলে একটি কনফার্মেটরি টেস্ট আছে, এটিও পজিটিভ দেখাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করতে পারি এটা রিউমাটয়েড আর্থারাইটিস। অস্টিওআর্থারাইটিসের ক্ষেত্রে ইমেজিং টেকনিকটা খুব ইম্পর্টেন্ট। যেমন ইনিশিয়ালি আমরা একটা এক্সরে করতে দিই, এক্সরেতে অনেকটা ধরা পড়ে যে আপনার বোনের ডেনসিটি অনেকটা কম হয়ে গেছে এবং যে গ্যাপ, এই গ্যাপটা দুটো বোনের মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা অনেকটা কমে গেছে। এটাতে আমরা বুঝতে পারি যে এটা একটা অস্টিওআর্থারাইটিসের লক্ষণ। এটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা কিছু আরো হায়ার ইমেজিং টেকনিক ইউজ করে থাকি, যেমন আল্ট্রাসোনোগ্রাফি করে থাকি অনেক ক্ষেত্রে এবং এমআরআই এর শরণাপন্ন হই। সেক্ষেত্রে ঠিক কার্টিলেজটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা প্রপারলি বুঝতে পারি।
গাউট বলে যে সমস্যাটির কথা বললাম, এক্ষেত্রে কিন্তু আমরা ইউরিক অ্যাসিডটা টেস্ট করতে বলি পেশেন্টকে। এক্ষেত্রে কিন্তু রক্ত পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে কিন্তু এই জাতীয় সমস্যা হলে একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তিনি আপনার কারণ শুনে যে যে নির্দিষ্ট পরীক্ষাগুলি দেবেন সেইগুলিতে আপনার কনফার্মেটরি রিপোর্ট আসার পরে কিন্তু আপনার অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা স্টার্ট করা হবে। এবার আসি এই ভিডিওতে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, রেমেডিজ। হোমিওপ্যাথিতে কিন্তু প্র্যাকটিক্যালি কোনো ডিজিজ ওরিয়েন্টেড ট্রিটমেন্ট হয় না। এক্ষেত্রে আপনাকে আমরা ইন্ডিভিজুয়ালাইজেশনের উপর বেশি জোর দিই। সমস্যা আপনার যেটাই হয়েছে, কিন্তু কি কি তার লক্ষণ, এই লক্ষণগুলি আপনার যে ব্যথা বাড়ছে কিভাবে, কমছে কিভাবে, দিনের কোন সময় ব্যথাটা বেশি হচ্ছে, কোন সময় কম থাকছে, সকালের দিকে বাড়ছে না সন্ধ্যের দিকে বাড়ছে, আপনার ফ্যামিলিতে যদি এই জাতীয় সমস্যা থেকে থাকে বা অন্যান্য কোনো সমস্যা থেকে থাকে, এইগুলোর উপরে নির্ভর করে হোমিওপ্যাথিক মেনলি চিকিৎসা ব্যবস্থাটা। সেক্ষেত্রে ডাক্তার আপনার একটা থরো কেস টেকিং এর মাধ্যমে আপনার যে নির্দিষ্ট ওষুধ, এক্ষেত্রে যেমন খুব গুরুত্বপূর্ণ কিছু ওষুধ আছে, যেমন আমরা খুব কমন মেডিসিনের মধ্যে রাস্টাক্স, ব্রায়োনিয়া, গুয়েকাম এইগুলো ইউজ করে থাকি। এছাড়া ক্যালকেরিয়া ফ্লোরিকা ইউজ করে থাকি। বেশ কিছু নোসোড, হ্যাঁ, যেমন মেডোরিনাম, সিফিলিনাম, এগুলো কিন্তু মায়োজেনেটিক ব্লক কাটানোর জন্য খুব ইম্পর্টেন্ট টুল বা মেডিসিন, এগুলো আমরা দিয়ে থাকি। এবং আমাদের টার্গেট থাকে কিন্তু খুব কম ওষুধ ব্যবহারের মাধ্যমে এক্সাক্ট সমস্যাটাকে খুব তাড়াতাড়ি সমাধান করা। এবং যদি আপনারা প্রিলিমিনারি স্টেজে আমাদের কাছে আসেন তাহলে তো আমরা একটা এটার পার্মানেন্ট রিলিফ দিয়ে দিতে পারি। ল্যাটার স্টেজে যেমন অনেক ক্ষেত্রে বনি ডিফর্মিটি হয়ে গেছে, হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো আমরা পার্মানেন্ট একদম কিওর না দিতে পারলেও একটা লং টার্ম রিলিফ আমাদের দেওয়ার টার্গেট থাকে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই জাতীয় ভিডিও রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেক্ষেত্রে নতুন নতুন ভিডিও রোগ সংক্রান্ত এবং তার হোমিওপ্যাথিক প্রতিকার এই বিষয়ে যেসব নতুন ভিডিও আমি নিয়ে আসবো সেগুলো সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।